সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি সবাই আমরা জানি। সেটি হচ্ছে, আমাদের কাছে যখন কোনো রোগী আসে বা বাংলাদেশের যে কোনো মানুষের কাছে যদি আপনি ব্লাড প্রেশার মাপতে যান, তারা চাইবে যে তার ব্লাড প্রেশারটা যাতে 120/80 মিলিমিটার অফ দ্য মার্কারি হোক। অর্থাৎ এর থেকে যদি আপনি একটু বেশি বলেন, তাহলে মানুষ মনে করে যে তার আসলে হাইপারটেনশন হয়েছে। সো এই ধরনের মানুষদেরকে বোঝানোর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। একটা কার্ভ আছে, এটাকে বলা হয় গসিয়ান কার্ভ। গসিয়ান কার্ভটা হচ্ছে এমন, মনে রাখতে হবে যে একটা এলাকায় যাদেরকে আমরা লম্বা বলে চিনি বা মোটামুটি লম্বা বলে চিনি, তারা 5 ফিট 5 ইঞ্চি থেকে হচ্ছে কত ফিট, 6 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, রাইট? সো এরকম হাইট, ওয়েট, রেস বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম থাকে, কিন্তু আমরা একটা অ্যাভারেজ ধরি, এবং এই অ্যাভারেজ যখন আমরা ধরি টোটাল পপুলেশনের, এই কার্ভটাকে আমরা দেখিয়েছি গসিয়ান কার্ভ সম্পর্কে। এখানে বলা হয়েছে যে 5 ফুট 5 ইঞ্চি থেকে 6 ফুট 3 ইঞ্চি পর্যন্ত যারা আছে তাদেরকে সবাইকে আমরা মোটামুটি লম্বা বলছি। সো দেখা যাচ্ছে এখানে 6 ফুট আছে, 6 ফুট 3 এর বেশি আছে, আবার 6 ফিটের কম আছে, বাট স্ট্যান্ডার্ড এখানে ধরা হয়েছে 6 ফিট। সো মনে রাখতে হবে গসিয়ান কার্ভ থেকে এটাই শিক্ষা যে ব্লাড প্রেশার মানেই শুধু 120/80 মিলিমিটার অফ দ্য মার্কারি না, এটা মানে হচ্ছে একটা রেঞ্জ। এই রেঞ্জটা কিন্তু মিনিমাম রেঞ্জ থেকে আপ টু ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত হতে পারে। সো এই কার্ভটা যদি আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, দেখতে পারবো সেটি হচ্ছে যে 120 থেকে 139, এটা হচ্ছে সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটার একটা রেঞ্জ, এবং 80 থেকে 89 মিলিমিটার অফ দ্য মার্কারি মোস্টলি, বা 80 থেকে যদি আমরা 85 মিলিমিটার অফ দ্য মার্কারি বলি, এটাকে বলা হচ্ছে যে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটাকে আমরা নর্মাল বলে থাকি, রাইট? এটা একটা রেঞ্জ। তো সহজ করে যদি আমরা বলি যে একটা পেশেন্টের এখনও হাইপারটেনশন ডেভেলপ করেনি, রাইট, হাইপারটেনশন ডেভেলপ করেনি বা এখনও সে হাইপারটেনসিভ না, তাহলে তার ব্লাড প্রেশারটা দাঁড়াচ্ছে 120/139 মিলিমিটার অফ দ্য মার্কারি। সো এই ধরনের পেশেন্টের এখনও ব্লাড প্রেশার ডেভেলপ করেনি, দিস মিন নর্মাল আছে, রাইট? সো ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা এরকম 80 থেকে 89 মিলিমিটার অফ দ্য মার্কারি। এবং আপনি যদি আরও সহজভাবে বলতে চান, যে আপনি আরও স্পেসিফিকভাবে বলবেন, তাহলে দেখতে যায় যে 120 থেকে 130 মিলিমিটার অফ দ্য মার্কারি যাদের প্রেশার থাকে, তাদের কিন্তু বেসিক্যালি অত প্রবলেম হয় না, বাট 130 থেকে 139 তারা একটা প্রি হাইপারটেনসিভ স্টেজে থাকতে পারে। একইভাবে ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রেও 80 থেকে 84 পর্যন্ত একটা নির্দিষ্ট এরিয়া, এটা একটা মানে কোনোভাবেই আপনার হচ্ছে যে রিস্কের মধ্যে নেই, বাট 85 থেকে 90-র মধ্যে যদি যান, তাহলে আপনার একটা প্রি হাইপারটেনসিভ লেভেলে আপনি যেতে পারেন। রাদার হচ্ছে যে স্টেজ 1। তাহলে এই জিনিসটাকে যদি আমি আরও সহজভাবে বলে নিই, যে লেস দ্যান 120 মিলিমিটার অফ দ্য মার্কারি যারা আছে, সেটা হচ্ছে একটা অপটিমাম, রাইট? লেস দ্যান 80 মিলিমিটার অফ দ্য মার্কারি, এটা হচ্ছে অপটিমাম। 120 থেকে 130টা হচ্ছে মোটামুটি নর্মাল, আবার 80 থেকে 84 পর্যন্ত হচ্ছে নর্মাল, এবং যাদের 130 থেকে 139 আছে তাদেরটা হচ্ছে হাই নর্মাল। অপরদিকে হচ্ছে 85 থেকে যাদের 89 আছে তাদের হচ্ছে নর্মাল। সুতরাং সহজভাবে যদি আপনি বলেন যে 120 থেকে 139 বা 80 থেকে 89 যারা আছে তারা নর্মাল প্রেশারের মধ্যে আছে। সো কখন আমি হাইপার টেনশন বলবো? যখন প্রেশারটা 140 থেকে 159 হবে এবং ডায়াস্টোলিকটা 90 থেকে 99 হবে, সেটাকে বলছি স্টেজ 1। যখন মোর দ্যান 160 মিলিমিটার দ্য মার্কারি হবে, সেটাকে বলছি স্টেজ 2। ডায়াস্টোলে বলছি মোর দ্যান 100 মিলিমিটার দ্য মার্কারি, এটা হচ্ছে স্টেজ 2। মনে রাখতে হবে এই ব্লাড প্রেশার আপনি আসলেন, আপনার বেড়ে গেল তা কিন্তু না, এটাকে সাস্টেইন করতে হবে, রাইট? এটা যদি থেকেই থাকে সাস্টেইন কন্টিনিউয়াসলি, এটাকে এলিভেশন হচ্ছে, সো এই ধরনের প্রেশারটাকে আমরা বলছি হাইপার টেনশন। মনে রাখতে হবে সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটি ডিপেন্ডস করে হচ্ছে কার উপরে, কার্ডিয়াক আউটপুটের উপরে, এবং ডায়াস্টোল ডিপেন্ড করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। সো কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কি বাড়বে? সিস্টোলিক প্রেশারটা বাড়বে, এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। আগে একটা টার্ম ছিল যে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কোনটি ডেঞ্জারাস। সো তখন সবাই বলতো যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডেঞ্জারাস, বাট নাওয়াডেজ দেখা গিয়েছে যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি ডেঞ্জারাস হয়ে থাকে, বিকজ যখন সিস্টোলিক হাইপার টেনশন বেশি হয়ে থাকে, দ্যাট মিনস ভেন্ট্রিকলে ব্লাড বেশি থাকে। সো ভেন্ট্রিকলে যখন ব্লাডটা বেশি থাকে, সে হাইপারট্রফি হয়ে যায় এবং সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করতে পারে। সো নাওয়াডেজ পিপলস কল দ্যাট সিস্টোলিক হাইপারটেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দেন ডায়াস্টোলিক হাইপারটেনশন, রাইট? সো হোয়াইট কোট হাইপারটেনশন সবাই জানি যে ডাক্তারের কাছে আসলেই যখন দেখা যায় আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এটাকে আমরা বলছি হোয়াইট কোট হাইপারটেনশন। আরেকটি টার্ম আমরা ব্রিফলি পরবর্তী সময় পড়বো, যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। সো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে এমনটা না যে হাইপারটেনশনের কারণে আপনার ম্যালিগন্যান্সি ডেভেলপ করবে, রাইট? সো এটা হচ্ছে যে হাইপারটেনশন বেসিক্যালি যখন সিস্টোলিক 200-র উপরে এবং ডায়াস্টোলিক বেসিক্যালি মোর দ্যান 120 মিলিমিটার অফ দ্য মার্কারি হয়, এবং এর একটা অর্গান ড্যামেজ করে, অর্থাৎ আমাদের যে মূল যে অর্গানগুলো আছে এর মধ্যে সবচাইতে বেশি এফেক্ট করে তারা রেটিনাতে। সো রেটিনোপ্যাথি ডেভেলপ করে বা নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। সো অর্গান ড্যামেজ যখন তারা করছে, এই ধরনের অর্গানগুলো যখন তারা ড্যামেজ করছে, এবং ড্যামেজের সিস্টেমটা হচ্ছে ম্যালিগন্যান্সি, রাইট? ম্যালিগন্যান্ট যখন
কোনো চয়েস থাকে না, সবাইকে ইনভলভ করে, একদম ডিস্ট্রাকশন করে ফেলে। সো এভাবেই হাইপার টেনশনের ইফেক্ট যখন ডিস্ট্রাকশন করে ফেলে অর্গানকে, সেটাকে আমরা বলছি ম্যালিগন্যান্ট হাইপার টেনশন। এবং একটা বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে যে একটা রিসার্চে 90% যাদের ম্যালিগন্যান্ট হাইপার টেনশন থাকে তারা 1 বছরের মধ্যে মারা যায়, যারা ট্রিটমেন্ট না নেয়। কিন্তু ট্রিটমেন্ট নিলে 30% কিন্তু বেঁচে থাকে 5 বছর পর্যন্ত, এবং 5 বছর পরে কিন্তু টার্গেট ওভার ড্যামেজ হলে তারা মারা যায়। সো তাহলে 5টা জায়গায় তাদের টার্গেট থাকতে পারে। 1 নম্বর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে TIA আমরা যেটাকে বলি ট্রান্সজেমিক ইসচেমিক অ্যাটাক এবং স্ট্রোক। কিডনিতে তারা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি করতে পারে, হার্ট ইসচেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলার, এরিথমিয়া করতে পারে, আইয়ের মধ্যে রেটিনোপ্যাথি করতে পারে, এবং এছাড়াও ব্লাড ভেসেলের মধ্যে তারা অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে। এখন আপনার মনে আসতে পারে যে TIA এবং স্ট্রোক এই দুটো আবার কি। মনে রাখতে হবে স্ট্রোক মানে হচ্ছে যে র্যাপিডলি ডেভেলপিং নিউরোলজিক্যাল ডিসফাংশন ডিফেক্ট ডিউ টু দ্য ভাস্কুলার ইফেক্ট, অর্থাৎ ভাস্কুলার কোনো প্রবলেমের কারণে যদি নিউরোলজিক্যাল কোনো ডিসফাংশন দেখা যায় এবং এই ডিসফাংশনটা যদি 24 ঘন্টার বেশি পারসিস্ট করে সেটাকে আমরা বলছি স্ট্রোক, এবং যদি 24 ঘন্টার কম পারসিস্ট করে সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। এবং 24 ঘন্টার কম পারসিস্ট করেছে এবং পেশেন্ট মারা গেছে, তাহলে লিখতে হবে যে পেশেন্ট অবভিয়াসলি ডেথ ফ্রম দ্য বা ডেথ বাই দ্য স্ট্রোক, রাইট। সুতরাং 24 ঘন্টার কমে যদি কোনো পেশেন্টের স্ট্রোক থাকে এবং সে যদি বেঁচে থাকে তাহলে তার নাম থাকছে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। 24 ঘন্টার উপরে যারা আছে, তো এই সময় যাদের নিউরোলজিক্যাল ডেফিসিট হয়েছে ডিউ টু দ্য ভাস্কুলার প্রবলেম, সেটাকে আমরা বলছি স্ট্রোক। আবার 24 ঘন্টার মধ্যে যদি কারো এরকম ডেফিসিট দেখা যায় এবং রোগীটা মারা যায় কন্টিনিউয়াস না যায়, তাহলে পেশেন্ট ইজ ডেথ ফ্রম দ্য স্ট্রোক, রাইট। এখন 100% পপুলেশন যদি থাকে, যদি আমরা মনে করি যে 100 ভাগ পপুলেশন হাইপারটেনশন, এর মধ্যে 70 ভাগ হাইপারটেনশনের মধ্যে কিন্তু কজ থাকে বা তারা হচ্ছে ফিচার নিয়ে থাকে, এবং 30% অ্যাসিম্পটোম্যাটিক, রাইট। কজ না, আসলে অ্যাসিম্পটোম্যাটিক। ফিচার থাকে হচ্ছে 70% এবং 30%-এর কোনো ফিচার থাকে না। এই 70 ভাগ হাইপারটেনশনের মধ্যে 50 ভাগ রোগী আসলে ওষুধ নেন এবং 20 ভাগ রোগী ওষুধ নেন না। 50 রোগী যারা ওষুধ নেন তাদের মধ্যে 25 ভাগ বিপি ভালো হয়ে যায় এবং 25 ভাগ তারা কন্ট্রোল করতে পারেন না। এবং তাহলে কন্ট্রোল কীভাবে করা যাবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, এক্সারসাইজ বাড়াতে হবে, অ্যালকোহল স্মোকিং ছেড়ে দিতে হবে, ফ্যাট জাতীয় খাবার ছেড়ে দিতে হবে, সল্ট জাতীয় খাবার ছেড়ে দিতে হবে, স্ট্রেস কমাতে হবে, নামাজ বা ইয়োগা করতে হবে। ওকে, ফাইন। দেন আমরা যদি একটা জিনিসে আসি যে হাইপার টেনশনকে কয় ভাগে ভাগ করা যায়, সবাই জানি। একটা হচ্ছে ইডিওপ্যাথিক বা ইসেনশিয়াল বা প্রাইমারি হাইপার টেনশন, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন। সো ইসেনশিয়াল বা প্রাইমারি হাইপার টেনশনের জিনিসটা কি? হাইপার টেনশনের কোনো কজ নাই, আমরা জানি যে 95%-এর কিন্তু কোনো কজ নাই। কেন আসলে? কারণ হচ্ছে আমাদের শরীরের জিনগত যে ব্যাপারগুলো আছে একটা চাইতে আলাদা। মনে করেন কোনো একজন ব্যক্তি, তার শরীরে ভাস্কুলার যে স্মুথ মাসেল থাকে, আমরা সবাই জানি সেখানে আলফা 1 রিসেপ্টর থাকে। কারোর শরীরে জন্মগতভাবে আলফা 1 রিসেপ্টর বেশি থাকে। সুতরাং প্রত্যেকটা ভাস্কুলার স্মুথ মাসেলে আলফা 1 তার বেশি থাকার কারণে সে যদি কোনো একটা ফ্যাক্টর লাইক তার এজ, সেক্স, স্মোকিং যেটাই হোক না কেন, সেটা যদি তার শরীরে প্রবেশ করে, তার এই জন্মগতভাবে আলফা 1 রিসেপ্টর বেশি থাকার কারণে ভাস্কুলার স্মুথ মাসেলগুলোতে বেশি পরিমাণে কনস্ট্রিকশন হবে, যার ফলে এজ বাড়ার সাথে সাথে এই পেশেন্ট কিন্তু জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণে হাইপারটেনশনে ভুগবে। মনে রাখতে হবে যারা জেনেটিক ইনফ্লুয়েন্স হাইপারটেনশনে ভোগেন, অর্থাৎ ইডিওপ্যাথিক বা ইসেনশিয়াল হাইপারটেনশনে, তাদের বয়স 25 থেকে 55 বছর বয়স পর্যন্ত হবে। অর্থাৎ 25 থেকে 55 বছর বয়সে যারা রোগী আপনাদের কাছে আসবে, তারা আপনারা ভেবে নেবেন ইট মে বি অকার ডিউ টু দ্য প্রাইমারি হাইপারটেনশন। কিন্তু যদি 25 বছরের কম অথবা 55 বছরের বেশি কোনো পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে, দিস ইজ দ্য ডিউ টু দ্য সেকেন্ডারি হাইপারটেনশন। মনে রাখতে হবে প্রাইমারি হাইপারটেনশন ট্রিট করা যায় কিন্তু কখনো কিউরেবল করা যায় না, ইট ইজ লাইফ লং থাকে। বাট হোয়াট হ্যাপেন্স সেকেন্ডারি হাইপারটেনশন? আন্ডারলাইং প্যাথোলজি আছে, অর্থাৎ কোনো কারণে আপনার অ্যাড্রেনাল মেডুলাতে টিউমার হয়ে গেছে, দ্যাট মিনস ফিওক্রোমোসাইটোমা হয়ে গেছে। সো ফিওক্রোমোসাইটোমা যখন হয়ে যায়, সেখানে তাহলে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন অনেক স্টিমুলেশন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে সিম্প্যাথিক স্টিমুলেশন হচ্ছে, যার ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। এছাড়াও যখন আমরা দেখবো যে ফিওক্রোমোসাইটোমার যখন আমরা ট্রিটমেন্ট করবো, অর্থাৎ টিউমারটা যখন কেটে ফেলে দিব, দেখবো যে পেশেন্টের হাইপারটেনশন কিন্তু এখন নাই। দেন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, অর্থাৎ দেখা গেল তার PIS হয়ে গেছে বা জেস্টেশনাল হাইপারটেনশন হয়ে গেছে, যে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর বা ডেলিভারি যখন হয়ে যাবে তখন তার আলটিমেটলি হাইপারটেনশনটা সাবসাইড করেছে। সো যে ধরনের হাইপারটেনশনগুলো কিউরেবল এবং তারা ইন্টারভেনশন করলে, আমরা আর্লি ইন্টারভেনশন করলে তাকে সেভ করতে পারি, এই ধরনের হাইপারটেনশনটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এখন আপনি ব্লাড প্রেশার মাপছেন, এখন আমরা সবাই তো ব্লাড প্রেশার মাপি, রোগীকে বলি 120/80, কিন্তু আসলে আপনি কি মাপেন বা আমরা কি মাপি? মনে রাখতে হবে যখন আমরা স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা যখন প্রেশারটা মাপি, যখন আমরা চাপ দেই বা কন্ট্যাক্ট করি, তখন যে ফেজে যখন আমরা চাপ দিচ্ছি, যে ফেজে যায় কার্ডিয়াক সাইকেলে, এটা হচ্ছে আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন ফেজ। সো যখন কন্ট্রাকশন করে চাপে যখন আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন ফেজে যায়, তখন ব্লাডগুলো প্রচুর পরিমাণে ভেন্ট্রিকল থেকে আউটারতে আসে।
আমরা কার্ডিয়াক সাইকেলের নিয়মে জানি যে ভেন্ট্রিকল থেকে যখন অ্যাওর্টাতে ব্লাডটি আসে আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন ফেজে এই সময় ব্লাড ভেন্ট্রিকলেও যায় অ্যাওর্টাতেও, অর্থাৎ দুটোর মধ্যে প্রেশারে কোনো পার্থক্য থাকে না এবং দুটোই সিঙ্গেল ইউনিট থাকে, যার ফলে হাই প্রেশারের গ্রেডিয়েন্টের কারণে ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো অ্যাওর্টাতে আসে। এবং যেহেতু আপনি অ্যাওর্টাতে প্রেশারটা মাপছেন, রাইট, কারণ অ্যাওর্টা কিন্তু পুরো শরীরে ছড়িয়ে গেছে, লাইক দ্য ব্রাকিয়াল আর্টারিতে আমরা মাপছি, তো যেহেতু কন্ট্রাকশন করছেন বা কনস্ট্রিকশন করছেন, ব্রাকিয়াল আর্টারিটা আরও ন্যারো হয়ে যাচ্ছে, আপনি অলরেডি কাফটি ফুলিয়ে ফেলেছেন, যার ফলে ভেলোসিটি যেটা আছে সেটা বেড়ে যাচ্ছে কারণ কনস্ট্রিকশন, এবং লেমিনার ফ্লোটা তখন টার্মিনেট করে তখন নতুন একটা ফ্লো তৈরি করছে, দিস ইজ আ টার্বুলেন্ট ফ্লো, এবং এটার জন্য আপনি একটা ভাইব্রেশন বা সাউন্ড পাবেন। এবং প্রথম যে সাউন্ডটা পাবেন এটা হচ্ছে কর্টোকাফ সাউন্ড 1, এবং প্রথম যে সাউন্ডটা আপনি শুনবেন সেটাই হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং প্রথম সাউন্ড শোনার ডিটারমিনেশন করে যে আসলে কেবল জাস্ট লেমিনার ফ্লো থেকে টার্মিনাল ফ্লো শুরু হয়ে গেছে এবং আপনার আর্টারিটা একদম কনস্ট্রিক্ট হয়ে আছে, এবং এই যে ব্লাডটা আপনি মাপছেন সেটা ভেন্ট্রিকল থেকে কেবলমাত্র অ্যাওর্টাতে এসেছে, এবং এই অ্যাওর্টিক প্রেশারটাই আপনি ব্রাঙ্কিয়াল আর্টারির মধ্যে বা ব্রাকিয়াল আর্টারির মধ্যে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কল্ড দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার। এখন আপনি ধীরে ধীরে কাপটা ছেড়ে ফেললেন, ছেড়ে যখন আপনি ফেললেন তখন যখন আপনি রিল্যাক্স করলেন কাপটা, দ্যাট মিনস আপনার আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন ফেজে চলে গেলেন কার্ডিয়াক সাইকেলে, অর্থাৎ তখন অ্যাওর্টিক ভালভটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। সো তখন ভেন্ট্রিকলের সাথে অ্যাওর্টার কোনো সম্পর্ক নাই। সো তখন কি করবে, অ্যাওর্টা তার সকল ব্লাডগুলো পুরো শরীরে ছড়িয়ে দেবে এবং তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ যে আর্টারিয়ালগুলো আছে এগুলো কিন্তু একটা করে রেজিস্ট্যান্স দেয়। সো এই আর্টারিয়াল রেজিস্ট্যান্স যখন বেশি হবে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু অ্যাওর্টা থেকে শরীরে যেতে পারবে না বেশি। সো রেজিস্ট্যান্স যদি বাড়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, আবার রেজিস্ট্যান্স যদি কমে, দ্যাট মিনস আর্টারিয়ালস যদি বলে যে না ভাই তুমি যাও, তুমি অ্যাওর্টা থেকে আসছো, তুমি হচ্ছে আমাদেরকে সাপ্লাই দিয়ে তুমি ভেনাস ইন্ডে চলে যাও। সো আর্টারিয়ালরা যদি একটু ডাইলেটেশন করে বা একটু সে রিল্যাক্স থাকে, অর্থাৎ পেরিফেরাল রেজিস্ট্যান্সটা যদি কম থাকে, তাহলে কিন্তু কি হয়, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যায়। মনে রাখতে হবে যত বেশি পরিমাণে ব্লাড খুব সহজেই আর্টারিয়াল ইউনিট থেকে ভেনাস ইন্ডে যেতে পারে তত সহজেই সে কিন্তু তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কম থাকে এবং তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে। বা যদি কারো দেখি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি, তার মানে বুঝতে হবে তার আর্টারিয়াল দ্বারা বাধাগুলো বেশি থাকে। সুতরাং সিস্টোলিক ব্লাড প্রেশার যদি আমাকে কমাতে হয় তাহলে আমাকে কার্ডিয়াক আউটপুট কমাতে হবে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি আমাকে কমাতে হয় আমাকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে। এখন কোন রোগীকে আপনি কী ধরনের ড্রাগস দেবেন? 120/80 যাদের আছে তাদের তো কোনো ড্রাগস দিতে হবে না, কিন্তু সাস্টেইন এলিভেশন যদি দেখেন কারো ব্লাড প্রেশার উপরেরটা বেশি থাকে, রোগী এসে বলছে স্যার আমার নিচেরটা তো ভালো থাকে কিন্তু উপরেরটা দেখি সবসময় 140 উপরে থাকে, 150 থাকে, তার মানে তার কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে। সো তার কার্ডিয়াক আউটপুট বাড়ছে কেন? কারণ হচ্ছে তার ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, দ্যাট মিনস তার ভেনাস রান বাড়ছে। সো ভেনাস রান কেন বাড়ছে? কারণ প্রচুর পরিমাণে তার কী হয়ে যাচ্ছে, প্রিলোড বাড়ছে। সুতরাং আপনাকে এমন একটা ড্রাগ দিতে হবে যেই ড্রাগে ভেনাস ডাইলেটেশন হয়। আমরা জানি ভেনাস ডাইলেটেশন কহা মানে হচ্ছে ব্লাডগুলো কি হয়ে যাওয়া, ব্লাডগুলো পেরিফেরিতে থেকে যাওয়া, সেটা রাইট এট্রেনে প্রবেশ করে না। সো ভেনোডাইলেটেশন আপনি যখন ইউজ করবেন তখন ভেনাস রান কমে যাবে, ভেনাস রান কমলে স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে যাদের প্রেশার শুধু সিস্টোলিকে বেশি তাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো ভেনোডাইলেটর। 2 নম্বর, কোনো রোগী এসে আপনাকে প্রেজেন্ট করবে যে স্যার আমার উপরের প্রেশারটাও বেশি নিচের প্রেশারটাও বেশি, লাইক এই ধরনের রোগী আমরা বেশি পাই, তাহলে তাদের ক্ষেত্রে কী করতে হবে, দুটোই চেঞ্জ করতে হবে। অর্থাৎ ভেনোডাইলেটর দিয়ে আপনি কী করবেন, রোগীটার ভেনাস রিটার্নটাকে কমাবেন। ভেনাস রিটার্ন কমানোর কারণে তিনি কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং আলটিমেটলি সিস্টোলিক প্রেশার কমে যাবে। আর আর্টারিয়াল ডাইলেটর দিলে কী হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেগুলো আছে আর্টারিয়াল সেগুলো কী হয়ে যাবে, কমে যাবে, যার কারণে পেশেন্ট কী করবে, খুব বেশি পরিমাণে ব্লাড আর্টারিয়াল ইন থেকে ভেনাস ইন্ডে যাবে এবং খুব সহজেই কিন্তু আমাদের কী হবে, ব্লাড প্রেশারটাকে মেনটেন করা যাবে। এখন কোনো রোগীর যদি সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল থাকে 120 কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে তাহলে তাকে আর্টারিয়াল ডাইলেটর দেবেন। একইভাবে যদি দুটোই কমে যায়, রাইট, অর্থাৎ যদি দেখা যায় যে 80-90/60 হয়ে গেল, অর্থাৎ সিস্টোলিকও কম ডায়াস্টোলিকও কম, তখন দুইখানেই উপরে সিস্টোলিকে দিতে হবে ভেনো কনস্ট্রিক্টর এবং ডায়াস্টোলিকের কমানোর জন্য দিতে হবে, বাড়ানোর জন্য দিতে হবে আর্টারিও কনস্ট্রিক্টর। এবং একইভাবে আমরা দেখেছি যে যদি কারো সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেশি থাকে 180 মিলিমিটার অফ দ্য মার্কারি এবং এত বেশি পরিমাণে বেশি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আসলে সেখানে কোনো খাওয়া নাই, রাইট, সো প্রচুর পরিমাণে ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে একদম বের হয়ে যাবে, কোনো রেজিস্ট্যান্স সেখানে কাজ করবে না। সো এই ধরনের পেশেন্টকে ভেনোডাইলেটর দিতে হবে এবং মনে রাখতে হবে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যাদের কার্ডিয়াক আউটপুট অনেক বেশি কিন্তু সেই পরিমাণ রেজিস্ট্যান্স নেই, সে ধরনের পেশেন্টের হার্ট রেট অনেক বেশি হয়, কারণ কার্ডিয়াক আউটপুট অনেক বেশি হয় এবং আলটিমেটলি পেশেন্টটাকে এরিথমিয়া হয়ে ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো সহজ কথায় ড্রাগ আমরা যেগুলো ইউজ করবো অ্যান্টি হাইপারটেনসিভ যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার কমানোর জন্য, ভেনোডাইলেটর, সেটি কমালে প্রিলোড কমবে। প্রিলোড কমা মানে জাস্ট ব্লাডটা বের হয়ে যাওয়ার যে ক্ষমতা, অর্থাৎ লোড করছি কখন আমি ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে বের হয়ে যেতে পারবো। প্রিলোড কমা মানে স্ট্রোক ভলিউম কমা, স্ট্রোক ভলিউম কমা মানেই কার্ডিয়াক আউটপুট কমা মানে ব্লাড প্রেশার কমা। আর ড্রাগ যেটি আমরা আর্টারিয়াল ডাইলেটর ইউজ করি সেখানে কি কমে, আফটার লোড কমে,
আফটার লোড কমা মানেই রেজিস্ট্যান্স কমা, মানে আমি লোডটা হয়ে যাওয়ার পর লোডটাকে আমি কমিয়ে দিচ্ছি, রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে ব্লাডটা খুব সহজেই ভেনাস সাইডে চলে যাওয়া, ব্লাড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে কী হচ্ছে যে ব্লাডটা ভেনাস সাইডে যেতে কিন্তু কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার ফলে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। সো এখানে মনে রাখতে হবে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেহেতু কমে যাচ্ছে, ব্লাডটা কিন্তু একটু আপনাকে রাখতে হবে, ব্লাডটা খুব সহজেই ভেনাস সাইডে চলে যাচ্ছে অর্থাৎ বাড়ছে, সুতরাং ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক হচ্ছে ডায়াস্টোলিক, যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে দ্যাট মিনস ডায়াস্টোলিক প্রেশার বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে তার মানে ডায়াস্টোলিক প্রেশারটা কমে যাবে। ওকে, এখন তাহলে আমরা চলি সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে যদি মেনটেন করতে চাই আমাকে কার আশ্রয় নিতে হবে, আমাকে আশ্রয় নিতে হবে কার্ডিয়াক আউটপুটের। তাহলে এই কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে দ্য হিডেন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার, রাইট? হিডেন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট ডিপেন্ডস করে ব্লাড ভলিউমের উপর। আপনার যদি শরীরে ব্লাড ভলিউম বেড়ে থাকে, ব্লাড ভলিউম বাড়া মানেই ভেনাস রান বাড়া, ভেনাস রান বাড়া মানে ইনডায়াস্টোলিক ভলিউম বাড়া, ইনডায়াস্টোলিক ভলিউম বাড়া মানেই প্রিলোড বাড়া, প্রিলোড বাড়া মানে কন্ট্যাক্টিলিটি বাড়া, দ্যাট মিনস পজিটিভ আয়োনোট্রপিক এবং পজিটিভ কোনোট্রপিক ইফেক্ট বাড়া। আমরা আগেই বলেছি যে আয়োনোট্রপিক ইফেক্ট মানে হচ্ছে যে সে ভেন্টিকুলার ইফেক্ট, সে কন্ট্যাক্টিলিটি দেবে, এবং পজিটিভ কোনোট্রপিক ইফেক্ট মানে সে হার্ট রেট বাড়াবে, এসি নোডের ইফেক্ট দেবে, এবং আলটিমেটলি সিস্টোলিক বিপি বা হাইপারটেনশন বাড়িয়ে তোলা। সো এই ব্লাড ভলিউম ডিপেন্ডস করে আমাদের শরীরে কতটুকু সোডিয়াম আছে। আমরা জানি যে সোডিয়ামের যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ সোডিয়াম যদি আপনি বেশি বেশি খান বা সোডিয়াম রিলেটেড যদি কোনো ডিজিজ থাকে যে আপনার শরীরে সোডিয়াম বেশি আছে এবং কিডনি কোনো কারণে সোডিয়াম এক্সক্রিয়েট করতে পারছে না, দ্যাট মিনস আপনার সোডিয়াম থাকা মানে শরীরের মধ্যে ওয়াটার রিটেনশন হয়ে যাওয়া। সো সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হওয়া মানে ভলিউম বেড়ে যাওয়া, সেটা মানে ভেনাস রান বেড়ে যাওয়া, ভেনাস রান বেড়ে যাওয়া মানে কার্ডিয়াক আউটপুট এবং একইভাবে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। এছাড়া কোনো কারণে যদি আপনার শরীরে অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, আমরা জানি অ্যালডোস্টেরন হচ্ছে একটা মিনারেলোকর্টিকয়েডস, এটাকে মিনারেলোকর্টিকয়েডস বলা হয় কারণ এটাকে সোডিয়াম এবং ওয়াটারকে নিয়ে সে কাজ করে। সো হাইপার অ্যালডোস্টেরনিজম, শরীরে যদি অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে যায় অ্যাড্রেনাল কর্টেক্সে, তো সেখানে সোডিয়াম এবং ওয়াটার প্রচুর রিটেনশন হবে। আমরা আগেই বলেছি সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন মানে ব্লাড ভলিউম বাড়ে, এবং সেখান থেকে বিপি কীভাবে বাড়ে, ভেনাস রিটার্নের মাধ্যমে, আপনারা সবাই জানেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এএনপি, এটাকে বলা হয় অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। মনে রাখতে হবে বর্তমান সময়ে ভিএনপি বা ভেন্টিকুলার নাট্রিউরেটিক পেপটাইডও চলে এসেছে বাজারে। সো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডে কী হয় দেখেন, যদি কোনো কারণে আপনার ব্লাড ভলিউম অনেক বেড়ে যায়, দ্যাট মিনস ভেনাস রিটার্নটা অনেক বাড়ে। সো ভেনাস রিটার্ন যখন বাড়ে তার মানে প্রচুর পরিমাণে ব্লাড রাইট এটিএমে আসছে। সো রাইট এটিএমে যখন প্রচুর পরিমাণে ব্লাড আসছে, তো রাইট এটিএমটা ওভার স্টেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। সো রাইট এটিএম যখন বড় হয়ে যাচ্ছে, এরা কিছু একটা হরমোন রিলিজ করছে, এই হরমোনটাকে বলা হয় অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। এই হরমোনটা কী করবে, ভেনাস রিটার্নটাকে কমিয়ে দেবে, এবং একই সাথে সে লাস্ট পার্ট অফ দ্য কিডনিতে গিয়ে সোডিয়াম রিটেনশনটাকে কমিয়ে দেবে, এবং যার ফলে প্রচুর পরিমাণ সোডিয়াম প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে, এবং এটাকে বলা হয় নাট্রিউরেসিস। যখন সোডিয়াম এবং ওয়াটার প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে, দ্যাট মিনস ব্লাড ভলিউম কমে যাবে, ভেনাস রিটার্ন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, এবং ব্লাড প্রেশার কমে যাবে। সুতরাং সহজ কথায়, যদি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আপনার শরীরে স্টিমুলেশন হয়, দ্যাট মিনস সে যদি শরীরে কাজ করে পজিটিভলি, তার মানে আপনার শরীরে বিপি কমতে বাধ্য। আবার অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড যদি ইনহিবিটেশন হয়, তাহলে আপনার শরীরে বিপি বাড়তে বাধ্য। সুতরাং আপনি যদি আপনার ব্লাড প্রেশারটাকে কমাতে চান, তাহলে আপনাকে এএনপি রিলেটেড যাতে যে ওষুধগুলো লেটেস্ট আসতে পারে, সেই ওষুধগুলো আপনি নিতে পারলে খুবই ভালো, তাহলে আপনার সোডিয়াম এবং ওয়াটার শরীরে রিটেনশন হবে না। দেন আমরা যদি দেখি যে কার্ডিয়াক ফ্যাক্টর, আমি আগেই বলেছি এই ফ্যাক্টরটা, আমরা দুটো কার্ডিয়াক ফ্যাক্টর, পজিটিভ ক্রোনোটপিক এবং পজিটিভ আয়োনোট্রপিক। পজিটিভ ক্রোনোটপিক মানেই এসি নোডের কাজ করে, এসি নোড আমরা জানি পেসমেকার, সে ডিপোলারাইজেশন করে। সো ডিপোলারাইজেশন করে সে কী করে, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, হার্ট রেট বাড়ায়, এবং সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়। অপরদিকে আয়োনোট্রপিক মানে কি, সে আয়োনোট্রপিক মানে সে কন্ট্রাকশনের সাথে রিলেটেড। সো যে সে যখন কন্ট্রাকশনের সাথে রিলেটেড, সে প্রচুর কন্ট্রাকশন করে, ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়ায় দেয়। তো যত বেশি কন্ট্রাকশন করবে, ভেন্টিকুলার মাসল যত বেশি ফায়ারিং করবে, তত বেশি কিন্তু ভলিউমগুলো খুব চমৎকারভাবে ভেন্টিকল থেকে আউটে যেতে পারবে, দ্যাট মিনস স্ট্রোক ভলিউম বাড়বে, দ্যাট মিনস কার্ডিয়াক আউটপুট বাড়বে, দ্যাট মিনস ব্লাড প্রেশার পাবে। মনে রাখতে হবে হার্ট রেট আমরা নিলাম হচ্ছে ক্রোনোটপিক ইফেক্ট থেকে, এবং স্ট্রোক ভলিউম নিলাম হচ্ছে আয়োনোটপিক ইফেক্টের সাথে। দুটোকে যখন মাল্টিপ্লাইং করলাম, যেটি পেলাম সেটি হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সো দুটো মাল্টিপ্লাইং করলে যখন কার্ডিয়াক আউটপুট বাড়ে, আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়। So let's now talk about the cardiac output common drug কি। তাহলে কি বুঝলাম আমরা বুঝতে পারলাম যে এই যে কার্ডিয়াক আউটপুট যেটা আছে সেটাকে তো আমাকে কমাতে হবে। সো কার্ডিয়াক আউটপুট কমানোর ড্রাগ কোনগুলো, মনে রাখতে হবে তাহলে দুইভাবে আমরা কার্ডিয়াক আউটপুট কমাতে পারি। একটা হচ্ছে ফিলিং হতে দেওয়া যাবে না, দ্যাট মিনস ভলিউম কমাতে হবে। দুই নম্বর হচ্ছে আয়োনোটপিক এবং কোনোটপিক যে ইফেক্টগুলো আছে, হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন, তাদেরকে কমাতে হবে। সো কার্ডিয়াক ফিলিং যদি আপনি কমাতে চান, আপনাকে ব্লাড ভলিউম কমাতে হবে। ব্লাড ভলিউম যদি আপনাকে কমাতে চান, আপনাকে কি সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন কমাতে হবে।
বা মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি কমাতে হবে, তাহলে আপনি কি ইউজ করতে পারেন? তাহলে আমি ইউজ করতে পারি যে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক যে পেপটাইড আছে সেটাকে আমি স্টিমুলেশন করতে পারি। এছাড়াও ফ্লুইডটাকে বের করে দেওয়ার জন্য আমি ডায়োরেটিক্স ইউজ করতে পারি, আইদার লুপ ডায়োরেটিক্স বা থায়াজাইড লাইক ফুসিমাইড, স্পাইনোল্যাকটোন। এগুলো আমরা বিভিন্ন ইন্ডিকেশন ভেদে বের করে দিতে পারি। এরা কি করবে? একই সাথে ব্লাড ভলিউমটা তো কমাবেই, এবং ফুসিমাইড ইজ আ ভেরি নাইস আর্টেরিয়াল ডায়ালেটর, এবং আলটিমেটলি সে কিন্তু কি করে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকেও কমিয়ে ফেলে এবং ব্লাড প্রেশারটাকে কমিয়ে ফেলে। ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম যে ভলিউমটাকে আমরা কমিয়ে ফেলছি। এরপরই আমরা ক্রোনোট্রপিক এবং আয়োট্রপিক ইফেক্টটাকে কমাবো, দ্যাট মিনস হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশনটাকে কমাবো। সো আমরা জানি যে আমাদের যে হার্ট আছে, হার্টের মধ্যে কী ধরনের রিসেপ্টর আছে? অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক। মনে রাখতে হবে কোলিনার্জিক রিসেপ্টর আমাকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দেয় এবং অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আমাকে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দেয়। ওকে, সো নর্মালি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সময় কী হয়? যখন ফোর্স অফ কন্ট্রাকশন বা হার্ট রেট বাড়ে তখন সবাই এই বিটা 1 বা বিটা 2 রিসেপ্টর বা বেসিক্যালি আপনার যেটাকে বলে বিটা 1 রিসেপ্টর যখন হার্টে থাকে তার উপরে কাজ করে হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। সুতরাং আমার বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর যদি আমি ব্লক করি, দ্যাট মিনস বিটা যদি আমি ব্লক করি, তাহলে কোনো প্রকার হার্ট রেটটা বাড়ার সম্ভাবনা নেই। সো হার্ট রেট বাড়ার সম্ভাবনা না থাকলে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর সম্ভাবনা নেই, ব্লাড প্রেশার বাড়ানোর সম্ভাবনা নেই। অপরদিকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সো আমরা জানি ক্যালসিয়াম একটা কি পজিটিভ চ্যানেল। সো এই পজিটিভ চ্যানেলের কাজ হচ্ছে বেশি পরিমাণে কি করা? সেলের ভিতরে ঢুকে আলটিমেটলি হার্ট রেট বা পালস রেটটাকে বাড়িয়ে দেওয়া। সো ক্যালসিয়াম চ্যানেল যখন ব্লক করলাম তার মানে বেশি ডিপোলারাইজেশন হবে না। বেশি ডিপোলারাইজেশন যদি না হয় তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেশি হয় বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি নর্মাল হয়, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়োরেটিক্স ইউজ করতে পারি, এবং একই সাথে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড জাতীয় যদি কোনো ওষুধ থাকে পজিটিভলি সেটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এরপরে আসবো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অর্থাৎ ডায়াস্টোলিক বিপিতে। ডায়াস্টোলিক বিপিতে কী হয়? দেখো, ডায়াস্টোলিক বিপিতে ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে। এক নম্বর হচ্ছে হিউমেরাল ফ্যাক্টর, অর্থাৎ স্বাভাবিক একটা মানুষ যার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেশি থাকে বা জন্মগতভাবে যদি তার কারো আলফা 1 রিসেপ্টর বেশি থাকে ভেসেলে, তার ভ্যাসোকনস্ট্রিকশন হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যায়। অপরদিকে যাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায় তাদের ক্ষেত্রে ভ্যাসোডাইলেটর হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যায়। ওর্থ রিপিটিং অনেকবার বলেছি। এখন মোস্ট পটেন্ট আর্টারি কনস্ট্রিকশন কি? মনে রাখতে হবে শরীরের সবচাইতে ভয়ানক এবং ভয়ঙ্কর আর্টারি কনস্ট্রিকশন হচ্ছে এনজিওটেনসিন 2। এটা 100 টাইম মোর দ্যান এপিনেফ্রিন এটা আর্টারিকে কনস্ট্রিকশন করতে পারে। এরপরে আসছে এই যে রিং, ক্যাটাকল রিং আমরা বলি, ডাইহাইড্রোক্সি একটা বেনজিন রিং, এটাকে আমরা বলছি ক্যাটাকল রিং। এটা কার ক্ষেত্রে থাকে? ক্যাটাকলামাইনের ক্ষেত্রে থাকে, যেমন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামাইন, এরা সবাই আর্টারিও কনস্ট্রিকশন করতে সাহায্য করে। এরপরে আপনার সেল যদি কোনো প্রকার ইঞ্জুরি হয়, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো বা কোনো কারণে আপনার মায়োকার্ডিয়াল সেল ইঞ্জুরি হয়ে গেল, বা যে কোনো সেল যদি ইঞ্জুরি হয়, একটা এনজাইম রিলিজ হয়, সেটা হচ্ছে ফসফোলাইপেজ A2। এরা অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম অ্যাক্টিভেট করে, সেখান থেকে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়, সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 H2 হয়ে 4 ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন ডেরিভেটিভস তৈরি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2 এবং F2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2 এবং F2 ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে এবং থ্রম্বোক্সিন A2 কিন্তু কাজ করে ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে। এছাড়াও ব্লাডের ভেসেলে যে এন্ডোথেলিন নামক জায়গাটি আছে সেটি ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, এবং নাইট্রিক অক্সাইড এবং ব্রাডিকাইনিন ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। সুতরাং শরীরের নাইট্রিক অক্সাইড এবং ব্রাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ যদি বেড়ে যায় D2, E2, F2, তাহলে আপনার শরীরে ভ্যাসোডাইলেটেশনের পরিমাণ বেড়েছে, দ্যাট মিন আপনার শরীরে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পরিমাণ কমে যাবে। কিন্তু যদি এরকম থ্রম্বোক্সিন A2 বলেন, এন্ডোথেলিন বলেন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন বলেন, বা এনজিওটেনসিন 2 এর পরিমাণ যদি বেড়ে যায়, দ্যাট মিনস ভ্যাসোকনস্ট্রিকশন বাড়বে এবং আপনার শরীরে কী পারবে? ব্লাড প্রেশারের পরিমাণ কী হয়ে যাবে? বেড়ে যাবে। এখন নিউরাল একটা ফ্যাক্টর। নিউরাল ফ্যাক্টর আগে আপনাকে জানিয়ে দিতে চাই, আপনারা হয়তো অনেকবার আলফা 1 বিটা 1 শুনছেন, বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে একটু বলি যে আমাদের শরীরে 2 ধরনের রিসেপ্টর থাকে, যারা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সময় স্টিমুলেশন দেয়, আরেক ধরনের রিসেপ্টর আছে যারা সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময় তারা ইনহিবিটেশন থাকে, অর্থাৎ তারা কোনো কাজ করে না, তারা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। এই আলফা 1 রিসেপ্টর আমাদের শরীরে প্রায় প্রত্যেকটা ব্লাড ভেসেলেই আছে এবং একই সাথে বিটা 2 রিসেপ্টরও আছে। কিন্তু মনে রাখতে হবে মোস্ট অফ দ্য অর্গান ইন দ্য ব্লাড ভেসেল প্রত্যেকটাতে আলফা 1 আছে এবং খুব বেশি পরিমাণে আছে দেন বিটা 2। অপরদিকে বিটা 2 রিসেপ্টর সবচেয়ে বেশি পরিমাণে আছে হচ্ছে স্কেলেটাল মাসেলে। এখন এই আলফা 1 রিসেপ্টর এটি সিম্প্যাথেটিক, যখন আমরা স্টিমুলেশন হয় এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন যখন স্টিমুলেশন হয়, আলফা 1 রিসেপ্টর স্টিমুলেশন হয়, এবং এই আলফা 1 রিসেপ্টর যখন স্টিমুলেশন হয় আলটিমেটলি ডেভেলপ করে কি? ভ্যাসোকনস্ট্রিকশন। সুতরাং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। অপরদিকে এদের কি থাকে? বিটা 1 রিসেপ্টর থাকে কোথায়? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে। বিটা 1 থাকে মনে রাখতে হবে হার্ট, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি এবং এডিপোসাইটে, এবং এরাও
সিম্প্যাথেটিক অ্যাক্টিভিশনের সময় কি হয়ে যায়, স্টিমুলেশন হয়ে যায়। অপরদিকে আলফা 2 যেটি আছে সেটি থাকে প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিংস, প্লাটলেট এবং এডিপোসাইটে সাম অ্যামাউন্ট, এবং বিটা 2 যেটি থাকে এটি বেসিক্যালি থাকে লাঙে এবং স্কেলেটাল মাসেলে। সুতরাং আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে আলফা 1 রিসেপ্টর ব্লাড ভেসেল থাকে মোটামুটি সব জায়গায়, অপরদিকে বিটা 2 শাখে হচ্ছে শুধুমাত্র স্কেলেটাল মাসেলে ব্লাড ভেসেলে মোস্টলি। সুতরাং যদি আমরা একটা কন্টেইনার নিই, এই কন্টেইনারে আমরা যদি কিডনির একটা ব্লাড ভেসেল নিই এবং স্কেলেটাল মাসেলে একটা ব্লাড ভেসেল নিই, তাহলে দেখতে পারবো একটা কন্টেইনারে কিডনির যে ব্লাড ভেসেলটা আছে সেটা কি করেছে, ভ্যাসোকনস্ট্রিকশন করেছে। কারণ এখানে কি হচ্ছে, আলফা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে, সুতরাং এটি কি করবে, সিম্প্যাথেটিক আউটফ্লো ফেলে কনস্ট্রিকশন করবে, দ্যাট মিনস ভ্যাসোকনস্ট্রিক্টর। অপরদিকে স্কেলেটাল মাসেল যেটি আছে সেটি কি করছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন পেলে সেটি কি করলে রিল্যাক্স করে যাচ্ছে, এবং সিম্প্যাথেটিক ড্রাইভেন যখন হবে সেটির কাছে বিটা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকার কারণে সে কি করবে, রিল্যাক্স হবে, এবং আলটিমেটলি আমরা যেটা পাই, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে ভ্যাসোকনস্ট্রিকশন করে কোথায়, যে কোনো ব্লাড ভেসেলে, এক্সেপ্ট কোথায়, স্কেলেটাল মাসেল। কারণ স্কেলেটাল মাসেলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সময় ভ্যাসো ডাইলেটেশন হয়। প্রশ্ন হচ্ছে কেন? কারণটি হচ্ছে আপনি যদি বিপদে পড়েন, আপনার পিছনে যদি কোনো কুকুর আপনাকে তাড়া করে, এখন ওই সময় তো ভাই আপনার রেনাল ব্লাড ফ্লো বাড়িয়ে সেখানে আপনার প্রস্রাব করার দরকার নাই। সো আপনাকে প্রত্যেকটা জায়গায় ব্লাড ফ্লো, স্কিনের ব্লাড ফ্লো, রেনাল ব্লাড ফ্লো, সব জায়গায় ব্লাড ফ্লো আপনাকে পাঠাতে হবে কোথায়, স্কেলেটাল মাসেলে, যাতে সেখানে ব্লাড ফ্লো দিলে বা পৌঁছালে আপনি পাঠাতে পারেন বা দৌড়াইতে পারেন। সুতরাং আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ভ্যাসোকনস্ট্রিকশন করে বা শরীরের বিভিন্ন জায়গার অর্গানগুলো ভ্যাসোকনস্ট্রিকশন করে ওই সকল ব্লাডগুলো পাঠায় কার দিকে, স্কেলেটাল মাসেলের দিকে, এবং যেহেতু সে ভ্যাসোডাইলেটেশন করে সুতরাং সেই জায়গায় ব্লাডগুলো গিয়ে পুরো স্কেলেটাল মাসেলের জুড়ে থাকে এবং সেখানে তাকে প্রচণ্ড পরিমাণে সাপ্লাই দেয় এবং যে কোনো বিপদে আমরা পার হয়ে আসতে পারি। এখন আপনি মনে করতে পারেন এই সময় যে তখন তাহলে হার্ট এবং নার্ভাস সিস্টেমের কি হয়, মনে রাখতে হবে যে হার্ট এবং নার্ভাস সিস্টেম সবসময় অটো রেগুলেশনে চলে, অর্থাৎ উপরওয়ালা তাদেরকে এই লোকাল সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিকের মাঝেই শুধু সীমাবদ্ধ করে রাখেননি, তাদেরকে একটা অটো রেগুলেশন তৈরি করে দিয়েছেন এবং সেই মেকানিজমে তারা কাজ করে থাকে। সো আপাতত আজকে এতটুকুই আজকে আপাতত পড়াশোনা করুন, ইনশাআল্লাহ পরের লেকচারে আমরা পুরো হাইপারটেনশন সম্পর্কে একদম পরিষ্কার হয়ে যাব।